আপনারা দেখছেন হাল্লা বল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। করোনার আবহে শ্রমিক স্বার্থ বিরোধী বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। সাংসদ রেবতী কুমার ত্রিপুরার নিকট ডেপুটেশন দিতে গিয়ে গুরুতর অভিযোগ খোদ শাসক দল খেসা শ্রমিক সংগঠন বিএমএস এর। রাজ্যে আইন শৃঙ্খলার লাগাম চলে গেছে শাসক দলের মুষ্টিমেয় নেতা এবং কতিপয় সমাজ বিরোধীদের হাতে। রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা এবং আইন শৃঙ্খলার চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ জিএমপি নেতা সাংসদ জিতেন্দ্র চৌধুরী। পেট্রোপণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন সিপিআই এবং বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। অভিযোগ, মোদী সরকারের কল্যাণে দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে পেট্রোল ডিজেলের মধ্যে। রাজধানী বুকে মাস্কহীন ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান। সদর মহকুমা প্রশাসনের জাতীয় তামাক বিরোধী নিয়ন্ত্রণ কর্মসূচি উপলক্ষে উষা বাজার এবং নরসিংগড়ে অভিযান জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের। এখন বিস্তারিত। আনলক 2 সম্পর্কে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পায়নি বিরোধী দল সমূহের উত্থাপিত মাথাপিছু 10 কেজি চাল এবং আয়কর মুক্ত পরিবারকে আর্থিক সাহায্য দানের কথা। তবে দৃঢ়তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যকে করোনা মুক্ত না ভাবা এবং অপেক্ষমান আনলকের সম্ভাব্য বাদবাকি ধাপের কথা। ত্রিপুরাতে করোনা শেষ হয়ে গেছে এই ভাবনা কোনো মতেই ঠিক নয়। মঙ্গলবার আনলক 2 সম্পর্কে প্রধানমন্ত্রী ঘোষিত গরিব কল্যাণ অন্ন যোজনার কথা বলতে গিয়ে কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সাথে রাজ্যের বুকে বাকি আনলক পিরিয়ড সম্পর্কে কথা বলেন তিনি। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदी जी আনলক 2 एक ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত নিশ্চিত ত্রিপুরার একটা বড় অংশের মানুষ, যারা অন্তোদয়, যারা প্রায়োরিটি হাউসহোল্ড, যারা বিপিএল, তাদের এই বড় অংশের লোক যারা রয়েছে বিশেষভাবে উপকৃত হবেন। এই করোনা পরিস্থিতি মোকাবেলা মাননীয় প্রধানমন্ত্রী সুচারুভাবে যেই কাজগুলো করে আসছেন তার মধ্যে একটা অন্যতম কর্মযোগ্য হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। আর সেই যোজনায় নতুন প্রথম ঘোষণা হয়েছে তেমন নয়, এই যোজনাকে এক্সটেনশন করা হয়েছে আগামী নভেম্বর পর্যন্ত, মানে আগামী আরো 5 মাস প্রত্যেক ব্যক্তিকে 5 কিলো চাউল বা গম এবং প্রতি মাসে 1 কিলো ডাল 80 কোটি ভারতবাসীকে মুক্ত পরিবেশন করা হবে। আমি আশা করি তাতে ত্রিপুরা বড় অংশের মানুষের অন্নের ব্যবস্থা হবে এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক জীবনে করোনার মধ্যে দিয়ে যে মোকাবেলা করতে হচ্ছে সেই মোকাবেলা করার যে পদ্ধতি তার মধ্যে শক্তি যোগান। বন্ধুরা, এই যোজনায় ভারত সরকারের প্রায় 90,000 কোটি টাকা খরচ হবে। তার আগেও মাননীয় প্রধানমন্ত্রীজি 3.25 লাখ কোটি টাকার প্রথম প্যাকেজ ঘোষণা করেছেন। পরবর্তী সময়ে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন।
আজকে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা যদি প্রথম আর আজকের যে ঘোষণা দুটোটা একসঙ্গে করে দিই তো প্রায় ১.৫ লাখ কোটি টাকা এই যোজনা, তাতে বড় মাত্রায় ভারতবাসী উপকৃত হবে। তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজি আরেকটা আপিল রেখেছেন ভারতবাসীর প্রতি, সেটা হলো মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, 2 গজ ডিস্টেন্স মেনটেন করা। ত্রিপুরাতে স্টেজ 1 চলছে, স্টেজ 2, 3 এখনো বাকি রয়েছে। এই নভেম্বর পর্যন্ত যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হয়েছে তাতে ত্রিপুরাবাসী বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখনো 2 or 3 বাকি রয়েছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই ঘোষণা করেছেন যাতে খাদ্যের কোনো অসুবিধা না হয়। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন, আমি আবারও রিপিট করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, 2 গজ দূরি বজায় রাখা, মাস্ক প্রয়োগ করা, যদি মাস্ক না থাকে গামছা প্রয়োগ করা, রিক্সা প্রয়োগ করা, নিট এন্ড ক্লিন থাকা, और সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে সচেতনতা বোঝায়। এদিকে বিরোধী দলগুলো উত্থাপিত মাথা পিছু 10 কেজি চাউল এবং আয়কর মুক্ত পরিবার আর্থিক সাহায্যের কোনো ঘোষণার স্থান পায়নি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাষণে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। জাতীয় তামাক নিয়ন্ত্রণে কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী উষাবাজার এবং নরসিংগড়ে তামাক বিরোধী অভিযান সংঘটিত করেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করেন অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকরা। মঙ্গলবার রাজধানী উষাবাজার এবং নরসিংগড়ে তামাক বিরোধী অভিযান সংঘটিত করা হয় জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অধীন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। প্রশাসনের এই যৌথ অভিযানে বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারও চালায় প্রশাসনিক আধিকারিকদের এই দলটি। আমরা ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের তরফ থেকে আমরা আজকে ডিস্ট্রিক্ট লেভেল একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সঙ্গে আমরা এনফোর্সমেন্ট করছি। এটা হয়েছে মূলত টোবাকো বা তামাক খাওয়ার ব্যাপারে এটা সচেতনামূলক অভিযান। তো বিভিন্ন দোকানের মধ্যে যারা তো তামাক জাতীয় দ্রব্য বিক্রি করে, তো এটা একটা সরকারি নিয়ম আছে, স্কুল কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে কেউ বিক্রি করতে পারবে না। এছাড়া যারা বিক্রি করে তামাক জাতীয় দ্রব্য এরা মানে বাই গভর্নমেন্ট নর্মস 18 ইয়ার্স অ্যান্ড বিলো সেল করা যাবে না, কেনা যাবে না, এটা ডিসপ্লে করতে লাগবে ম্যান্ডেটারিলি। এছাড়া প্রাইভেট বা গভর্নমেন্ট অফিস এখানে নো স্মোকিং সাইনেজ ম্যান্ডেটারি লাগাতে লাগবে। তো আমরা স্কুল কলেজ সামনের জায়গাগুলি হসপিটালস এগুলি দেখছি, বাজার দেখছি। তো আজকে আমরা মূলত উষাবাজার নরসিংগড় প্রেমিসেসের মধ্যে আমরা এনফোর্সমেন্ট করছি। এদিকে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী তাদের দোকান থেকে তামাক জাতীয় দ্রব্য সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। উদ্বেগজনকভাবে রাজ্যে আইন শৃঙ্খলার লাগাম সম্পূর্ণরূপে চলে গেছে শাসক দলের মুষ্টিমেয় সমাজ বিরোধীদের হাতে। সেই সাথে চলছে অর্থনৈতিক দুরবস্থা। মঙ্গলবার সিপিএম রাজ্য দপ্তর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে নিজের চরম উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার জিএমপির উদ্যোগে মেলান মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জিএমপির রাজ্য সভাপতি তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন সাংসদ মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং আইন শৃঙ্খলার চরম অবনতিতে নিজের গভীর উদ্বেগ প্রকাশ করেন। এর প্রসঙ্গে তিনি আরও জানান, বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলার লাগাম চলে গেছে শাসক দলের মুষ্টিমেয় নেতা এবং কতিপয় সমাজ বিরোধীর হাতে। আমাদের সাংগঠনিক কিছু সিদ্ধান্ত, আগামী কর্মসূচি
এবং রাজ্যের অর্থনৈতিক যে কি চেহারা, করুণ চেহারা ধরেছে তার কিছু আপনি শুনেছেন। আমি তার সাথে এটা যুক্ত করতে চাই যে আজকে রাজ্যের যে একটা প্রচন্ড ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে, যেখানে আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক, আপনারাও এই জায়গাতে নিরাপদ নন। রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে তলানিতে নেমে এসছে বললেও কম বলা হবে। এটা সম্পূর্ণভাবে চলে গেছে যে মুষ্টিমেয় দলের সমাজ বিরোধী এবং একদল স্বার্থান্বেষী লোক তাদের হাতে, আর তাদের কথা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে তাদের কথায় উঠতে হচ্ছে, বসতে হচ্ছে। আমি শুধু কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করতে চাই, আপনারা আরো ভুক্তভোগী। এই যে আজ থেকে এখন থেকে ৬০-৭০ ঘন্টা আগে প্রসেনজিৎ চক্রবর্তী নামের এই শাসক দলেরই একজন খুব পুরনো লোক, আরএসএস এর বড় নেতা, কি পরিস্থিতি হলে পরে তিনি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের দলের যে সর্বভারতীয় সভাপতি, তার উদ্দেশ্যে তারা যে ভাষায় কথা বলতে বুঝেন সেই ভাষায় ত্রিপুরাজ্যের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে এবং অন্যায়ের বা ত্রিপুরাজ্যের মধ্যে যে সমস্ত অরাজকতা চলছে, সংবিধান বহির্ভূত কাজ চলছে, জনজীবনের উপর নানা ধরনের অন্যায় চলছে, তার বিরুদ্ধে কথা বললেই কি ধরনের যে আক্রমণ নেমে আসে। তিনি শাসক দলের একজন পুরনো লোক হয়েও তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো এইরকম একটা অবস্থায় আপনাদের সাংবাদিক বন্ধু দিবাকর দেবনাথ এবং এরকম আরো বহু এবং সাধারণ মানুষ, আর সেই জায়গায় বিরোধী দলের অবস্থা কি হতে পারে। প্রসেনজিৎ চক্রবর্তী হল একটা জ্বলন্ত উদাহরণ ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা কোথায় নেমে গেছে। এদিন জিতেন্দ্র চৌধুরী আইন শৃঙ্খলার অবনতি প্রশ্নে জুন মাসের খতিয়ানও তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে। এই যে আজকে খুন খারাপি, এখানে এই জুন মাসেরই আমি বিভিন্ন আপনাদের পত্রপত্রিকা ঘেটে একটু পরিশ্রম করে এখানে এনেছি। অনেকগুলো পত্রিকা মিলিয়ে আবার যদি এই না হয়, যদি কমন, যে জুন মাসে 6 জন খুন হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে 19 জন, ধর্ষিতা হয়েছেন 6 জন, শ্লীলতাহানি হয়েছে 4 জন, অন্যান্য নানা ধরনের জঘন্য অপরাধ হয়েছে আরো 14টি। রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএম দল, তার অফিসে হামলা হয়েছে 3টি এবং বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা কর্মীদের বাড়ি আক্রমণ হয়েছে, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে 22টি, দৈহিক আক্রমণ হয়েছে 24টি, রাবার বাগান ধ্বংস হয়েছে 1টি, ব্লাড ব্যাংকে হামলা হয়েছে 6টি এবং ত্রাণ বিতরণে হামলা হয়েছে 3টি। শুধু জুন মাসের হিসাব। একটা রাজ্যের আইন শৃঙ্খলার চেহারা যে কোথায় নেমে গেছে, এরকম তো ত্রিপুরা ছিল না।
ত্রিপুরা রাজ্যের পুলিশ এই ধরনের অকর্মণ্য কখনো ছিল না। ত্রিপুরা রাজ্যের বৃহদাংশ সংখ্যাগরিষ্ঠ পুলিশ অফিসার তাদের প্রতি আমাদেরও আস্থা আছে, জনগণের আস্থা আছে, এবং তারাও এই অপরাধী দমন করতে চান। বিভিন্ন স্তরের একেবারে উঁচু স্তর থেকে নিচু স্তর অব্দি অনেক পুলিশ অফিসারের সাথে কথাবার্তা হয়। তারা কাজ করতে পারছে না, ডাইরেক্ট হস্তক্ষেপ সেখানে হচ্ছে। এইভাবে এই ত্রিপুরা রাজ্যকে একটা অপরাধ নগরীতে ঠেলে দেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলনে জিএমপি নেতা রাধাচরণ দেববর্মাও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, হালাবোর। উদ্বেগজনক পরিস্থিতি সত্ত্বেও মাস্ক পরছেন না রাজ্যের বহু অসচেতন মানুষ। মঙ্গলবার রাজধানী শহরে ফের মাস্ক বিরোধী অভিযান চালালেন সদর মহকুমা প্রশাসন। রাজ্যের বুকে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, অথচ উদ্বেগজনক পরিস্থিতি সত্ত্বেও মাস্ক পরছেন না বহু মানুষ, এমনকি সামাজিক দূরত্ব মানছেন না অনেকে। মঙ্গলবার আগরতলা মাস্কহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হয় সদর মহকুমা শাসকের নেতৃত্বে। 400 টাকা পর্যন্ত স্পট ফাইন করা হয় বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে। জোয়ার ছাড়া এটা সম্ভব নয়। যেভাবে দেখা যাচ্ছে যে আমরা শুধু প্রশাসনের একা প্রচেষ্টায় এটা সম্ভব হবে না। তো আমি চাইবো যে মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এটা সমাজের যত বুদ্ধিজীবীরা আছেন, যত সোশ্যাল মিডিয়া আছেন এবং বিভিন্ন অর্গানাইজেশন আছেন, সবাই একত্রিতভাবে যে যার মতো করে এটাকে প্রচারে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি না করা যায় তাহলে এই মাস্কটা 100% সাকসেস করা খুব কঠিন। কারণ আপনারা দেখছেন যে এখানে যারা বিনা মাস্কে ঘোরাঘুরি করছেন তারা কত রকম মানে বাহানা করছেন, কথা বলছেন, আমাদের সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করছেন, যে দেবে না বলছে, টাকা কেন দেবে, আমার মাস্ক তো পকেটে আছে, আমি তো এই তো কিছুক্ষণ আগে খুললাম। সেটা তো আসলে কথা নয়। কথা তো মাস্ক পরতে হবে। আমরা এখানে ফাইনটা কোনো উদ্দেশ্য নয় যে ফাইন করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে 100% যাতে প্রত্যেকেই মাস্ক পরা থাকে। এই কোভিড-19 সংক্রমণ থেকে উদ্ধার হওয়ার জন্য মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এটা খুবই দরকার। তাই আপনাদের মাধ্যমে আমি আবারও বলবো যে প্রত্যেকেই যাতে একটা বার্তা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, যেমন ঘন ঘন হাত স্যানিটাইজ করবেন। সেই প্রচেষ্টাগুলি আমাদের জীবনশৈলীটাকে পরিবর্তন করতে হবে। এদিন মহিলা আধিকারিকরাও অংশ নেন মাস্কহীন বিরোধী অভিযানে। ব্যুরো রিপোর্ট, হালাবোর। কোভিড-19 পরিস্থিতির সুবাদে পুণ্যার্থীদের সমাগম নেই দেবভূমি খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে। খার্চে পুজো তৃতীয় দিনে চতুর্দশ দেবতা মন্দির পরিদর্শন করেন বিধায়ক রামপদ জমাতিয়া এবং অতুল দেববর্মা। এদিন ক্ষত্রিয় সমাজের কর্মকর্তারাও পরিদর্শন করেন চতুর্দশ দেবতা মন্দির। করোনার কারণে বলি দিতে না পেরে নিজেদের হতাশা ব্যক্ত করেন ক্ষত্রিয় সমাজের কর্মকর্তারা। খুবই দুঃখিত এবং আমরা খুব মনক্ষুণ্ণ হলাম। এই বছর আমরা যেহেতু আমাদের দৃঢ় বিশ্বাস যে মহারাজা ত্রিলোচনের সময় থেকে এখানে এই খার্চি পূজা চলে আসছে, এই জায়গাতে সবার মঙ্গলের কামনায় এবং সবার ভিতরের যে হিংসা ভাব কাটার জন্যই এখানে বলি প্রথা করা হয়। যদি এই বলি প্রথা রোহিন্তন ফালি রানিমান আর অনারেবল জাস্টিস রবীন্দ্র ভট্ট এরা দুজন একটা ডিসিশন দেয় যেটা একটা ইন্টারিম। এই মোতাবেক ট্র্যাডিশনালি যারা যেখানে কাস্টমারি ট্র্যাডিশনস আছে আর এই ট্র্যাডিশন হিসাবে যেখানে অ্যানিমাল স্যাক্রিফাইস করা হবে সেই জায়গায় করা যাবে, প্রোভাইডেড যে ওইখানে ব্যুরো রিপোর্ট, হালাবোর। গন্ডাছড়া নারায়ণপুরে এডিসি ভিলেজে দুষ্কৃতীদের সংঘবদ্ধ আক্রমণে নিহত ওয়ারিশ আলী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমা হিন্দ। সেই সাথে সালমা বিবির চিকিৎসা খরচ এবং নিহতের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবিও জানায় সংগঠনটি। তো
26 তারিখ গন্ডাছড়া নিবাসী ওয়ারিস আলীকে দুষ্কৃতকারীদের কর্তৃক হত্যা করা হয়েছে। এই ব্যাপারে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে নিন্দা করা সহ দোষীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জানানো হচ্ছে এবং রাজ্য জমিয়তের পক্ষ থেকে গন্ডাছড়া মহকুমার এসডিএম, এসডিপিও, ওসির নিকটও দাবি সনদ পেশ করা হচ্ছে এবং ফোনেও কথা বলা হচ্ছে। এখনও ওর স্ত্রী সলমা বিবি জিবি হাসপাতালে আছেন, তাই যাতে দোষীদেরকে গ্রেপ্তার করে শাস্তি করা হয় এবং ওর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়, এই দাবি আমরা জমিয়তের পক্ষ থেকে জানাতে যাচ্ছি। আমি মুফতি তৈয়বুর রহমান, সভাপতি ত্রিপুরা জমিয়ত হিন্দের পক্ষ থেকে এই দাবি পেশ করলাম। ব্যুরো রিপোর্ট, হালাবর। বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর জলে লঞ্চের সঙ্গে লঞ্চের মুখোমুখি সংঘর্ষে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় মর্নিং বার্ড নামের লঞ্চটি। দমকলের ডুবুরি দল এবং কোস্ট গার্ডের কর্মীরা এখনো পর্যন্ত 36টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে সোমবার শতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে 2 তলা লঞ্চটি ডুবে যায়। বুড়িগঙ্গা নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা 36 জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে 36 জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর পরিচয় এখনও জানা যায়নি। লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল 8:45টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে ফরাসগঞ্জ এলাকায় ময়ূর 2 নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চটি। এ সময় লঞ্চটিতে কমপক্ষে শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। লঞ্চ থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পারে উঠলেও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হালাবল। প্রতিশ্রুতি অনুসারে 3 বছরের মধ্যে মডেল স্টেট হবে ত্রিপুরা। সেদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী দেখিয়ে দেবেন মডেল স্টেটের বিভিন্ন দিকগুলো। মঙ্গলবার রাজধানীর টাউন হলে এনএসএস আয়োজিত করোনা বিষয়ক কর্মশালায় কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার রাজধানী টাউন হলে অনুষ্ঠিত হয় স্টেট এনএসএস সেল আয়োজিত ফাইট এগেইনস্ট করোনা ভাইরাস সেমিনার ও সচেতনতা শীর্ষক কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্টেট এনএসএস সেলের এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের ভাগ্য নরেন্দ্র মোদীর হাতে ভারত কখনো হারতে পারে না। রাজ্যের ভাগ্য তেমনি মুখ্যমন্ত্রীর হাতে ত্রিপুরাও কখনো হারতে পারে না। সেই সাথে মুখ্যমন্ত্রী আরো জানান, প্রতিশ্রুতি অনুযায়ী 3 বছরের মধ্যে মডেল স্টেট হবে ত্রিপুরা। সেদিন সাংবাদিক সম্মেলন করে মডেল স্টেটের বিভিন্ন দিকগুলো তুলে ধরবেন তিনি। একসময় মুখ্যমন্ত্রী আরো জানান, ভিশন ডকুমেন্টের সব কাজে হাত দিতে না পারলে ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াবেন না তিনি। আমার একজন ব্যক্তির কাছে, নরেন্দ্র মোদীর কাছে ভারত কোনদিন হারতেই পারে না। ও ত্রিপুরাতে আপনাদের মাঝখান থেকে উঠে আসা একজন সাধারণ পরিবারের ব্যক্তির কাছে त्रिपुरा का भी हार ही नहीं सकता मेरे हाथ से, जीत ही जीत हो, कोई नहीं हार सकता। और बोलेছিলাম 3 বছর মডেল স্টেট করব, 3 বছরে ही মডেল স্টেট প্রস্তুত করে मैं প্রেস কনফারেন্স করুंगा। एक एक করে দেখিয়ে দেব মডেল স্টেট কিভাবে হয়েছে, एक एक করে। আর এটাও আমি বলেছি, ভিশন ডকুমেন্টসে যা যা বলেছি তার মধ্যে যদি আমি হাত না দিতে পারি 100% সবগুলো হয়ে যাবে এমন না। তার মধ্যে কারণ কোনো কার্যক্রম যখন চালু হয় তার শেষ হতে সময় লাগে।
আমি 3 बार বলেছি যদি ডিজাইন ডকুমেন্টসে সব জায়গাতে হাত না দিতে পারি তো ইলেকশন में कभी खड़ा ही नहीं होगा जीवन में नहीं खड़ा होगा कभी কোনোদিন আর ইলেকশনে দাঁড়াবো আমি যে পার্টি করেছি সংগঠন মতো করব ইলেকশনে দাঁড়িয়ে মানুষের সামনে এদিন মুখ্যমন্ত্রী করোনা মোকাবেলা ট্রেড লাইসেন্স প্রত্যেক পরিবারকে লোন প্রদান ইত্যাদি বিষয় নিয়েও আশার বাণী শুনিয়েছেন। সরকারি করোনার মধ্যে করেছে হাজারো কোটি টাকার স্কিম, হাজারো কোটি টাকা। এবার কল্পনা করে দেখুন 1.5 লাখ পরিবার একসঙ্গে দাঁড়িয়ে যাবে নিজের পায়ে। কেন দাঁড়াতে পারছিল না? কারণ কি দোকানিতে ট্রেড লাইসেন্স নেই। ট্রেড লাইসেন্স নেই কেন? ত্রিপুরার ম্যাক্সিমাম দোকানদার ভাড়াটিয়া। আগরতলাতে শহরের মধ্যে 22,000 দোকানের মধ্যে 8,000 দোকান নিজের, বাকিগুলো ভাড়াটিয়া। তার জন্য কারোর ট্রেড লাইসেন্স নেই, আর ট্রেড লাইসেন্স না হলে লোন নিতে পারবেন। আগরতলার মধ্যে, শহরতলির মধ্যে, বাকি তো ছেড়ে দিন, এই মানসিকতার পর্যন্ত আসলো না। কারণ কি যদি ট্রেড লাইসেন্স দিয়ে দিই আর সব ব্যবস্থা করে দিই তাহলে লাইনে হাঁটবে না। কারণ কি স্বয়ং সম্পন্ন হয়ে গেলে নিজের দোকানের মধ্যে বসে থাকবে, আমি ডাকলে তখন লাইনে আসবে। দলীয় স্বার্থে ত্রিপুরাকে বরবাদ করা হচ্ছিল। প্রত্যেক পরিবারকে স্বনির্ভর করার জন্য করোনা মিটিং যখন বাড়ি থেকে আমি বলছি যে কেউ যাতে না বেরো, প্রধানমন্ত্রী লকডাউন করে দিয়েছে, বাড়ি থেকে বেরোবো না, বাড়িতে বসে আছে। রাজ্য এবং কেন্দ্র সরকার এবং ত্রিপুরা মানুষ মিলেমিশে মানুষের চাল ডালের ব্যবস্থা করেছে, কেউ অনাহারে মৃত্যু হয়নি ত্রিপুরা। রাজ্য সরকার অনেক স্কিম দিয়েছে, যা যতটা সম্ভব আর্থিক সামর্থ্য অনুসারে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি কি, এই যে বলছি 1 মাস 2 মাস বাড়িতে বসে থাকো, ঘরের বাইরে যেও না, তার জন্য তার ঘরে সবজি কোথা থেকে আসবে, ডাল কোথা থেকে আসবে, তেল কোথা থেকে আসবে, প্রোটিন খাদ্য কোথা থেকে আসবে? তো রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে, সার্ভে শুরু হয়ে গেছে। ত্রিপুরার প্রত্যেকটি পরিবার, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যারা রয়েছে, 10টি প্যারামিটারে তাদেরকে লোন দিয়ে ত্রিপুরা সরকার স্বয়ংসম্পূর্ণ পরিবার করার ব্যবস্থা। তার মধ্যে কি কমসে কম বাড়িতে একটা ফলের গাছ থাকুক, আম কাঁঠাল যাই লাগান, কিন্তু কলা গাছ কমসে কম থাকুক। কিন্তু 6 মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে, 6 মান্থের মধ্যে কলা চলে আসবে। কমসে কম প্রত্যেকের বাড়িতে ত্রিপুরা গ্রামে 2টা 4টা 5টা কলা গাছ। মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, বাস্তব চিত্র যে ভিন্ন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যবাসীও। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। গোপন সূত্রের ভিত্তিতে 30 গ্রাম হেরোইন সহ এক ব্যক্তিকে জলে তুলতে সক্ষম হয় পানিসাগর থানার পুলিশ। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা। গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর পঞ্চায়েত অফিস সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের 3 আনি এলাকা থেকে স্থানীয় কিছু যুবকের সহায়তায় এক হিরোইন কারবারিকে জালে তুলতে সক্ষম হয় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। ধৃত নেশা কারবারির নাম সুরেশ চড়াই, বাড়ি দামছড়া থানাধীন নরেন্দ্রনগর এলাকায়। তার কাছ থেকে মোট 30 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা। এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নথিভুক্ত করে মঙ্গলবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে রাজ্য জুড়ে নেশা কারবারিদের তৎপরতা উদ্বেগজনকভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিক স্বার্থ বিরোধী বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশের সরকার। মঙ্গলবার এই ইস্যুতে এক গুচ্ছ দাবির ভিত্তিতে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা নিকট ডেপুটেশন প্রদানকালে এই অভিযোগ উত্থাপন করেন ভারতীয় মজদুর সংঘের এক প্রতিনিধি দল। বেসরকারীকরণ এবং শ্রম আইন সংশোধন, মজুরি প্রদান, পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা ছাঁটাই ইত্যাদি ইস্যুতে সাংসদ রেবতী কুমার ত্রিপুরার নিকট ডেপুটেশন দিলেন ভারতীয় মজদুর সংঘের এক প্রতিনিধি দল। বর্তমানে করোনার পরিস্থিতিতে রাজ্যের হাজার হাজার শ্রমিক কর্মহীন ও খাদ্যহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিএমএস এর প্রতিনিধি দলটি। সরকারি ভূমিকা নিয়েও নিজেদের চরম অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তারা। আজকে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমাদের ত্রিপুরার সাংসদ মাননীয়
শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, যিনি পূর্ব ত্রিপুরা সাংসদ, ওনার কাছে আমরা এসেছি ওনার মাধ্যমে যে ভারতীয় মজদুর সংঘের যে কিছু দাবি সনদ, যেগুলি শ্রমিকদের নিয়ে নানান সমস্যা। আপনারা জানেন এখন ভারতবর্ষ একটা বিরাট কঠিন পরিস্থিতির মধ্যে চলছে, যে কোভিড-19 নিয়ে। এর মধ্যে দেখা গেছে সরকার কতগুলি সিদ্ধান্ত নিয়েছে যেগুলা পুরোপুরি শ্রমিক বিরোধী। সুতরাং ভারতীয় মজদুর সংঘ সরকার পক্ষের সঙ্গে অনেক আলোচনা করেছেন। আজকে আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমাদের যে দাবিগুলা সেগুলা মাননীয় সাংসদ মহোদয়ের মাধ্যমে আমরা সংসদে পৌঁছানোর জন্য। আমরা আমাদের প্রথম দাবি যেটা রয়েছে যে অভিবাসী শ্রমিকদের জন্য করুণ পরিস্থিতি এবং অসংগঠিত শ্রমিকদের জীবিকা নির্বাহী প্রায় আজকে আপনারা জানেন যে তাদের কাজ নেই, পাশাপাশি অনেক অভিবাসী শ্রমিক আছেন যারা আজকে সেরকম থাকার কোনো ব্যবস্থা নেই, ফলে তারা আজকে বিভিন্ন রাজ্য থেকে ত্যাগ করে আসতে হচ্ছে কর্মস্থল ছেড়ে। এছাড়া আমাদের এখানে রয়েছে যে মজুরি প্রদান, যে ওয়েজেসের ব্যাপারে আমরা দেখেছি যেটা সবচেয়ে বড় একটা বিরাট সমস্যা, যেটা আপনারা ভালো করে জানেন যে অনেক যারা উদ্যোগপতি যারা আছেন, যেখানে আমরা ইন্ডাস্ট্রি দেখা গেছে কোনো কোনো জায়গায় মার্চ এপ্রিল মে এই 3 মাস যদিও অনেকে তাদের মজুরি প্রদান করেছে, কিন্তু দেখা গেছে এমএইচের কতগুলি ইনস্ট্রাকশন থাকার ফলেও যে অনেক উদ্যোগপতি যারা আছেন এবং ইন্ডাস্ট্রি যারা পরিচালনা করেন তারা নানা কারণে তাদের ওই সময় যে 3 মাস সময় কারণে যে লকডাউন পিরিয়ড চলেছিল তখন তাদেরকে মজুরি দেওয়া হয়। এদিন ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধি দলটি শ্রমিকদের রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান সরকারের নিকট। ব্যুরো রিপোর্ট, হালাবর। পরীক্ষায় ফেল করার পর এসিড খেয়ে আত্মহত্যার পথ বেছে নিল 9ম শ্রেণী ছাত্র সুব্রত সরকার। চাঞ্চল্যকর ঘটনা সোনামুড়া দক্ষিণ কলমচড়াতে। 9ম শ্রেণী পরীক্ষায় পাশ করতে পারেনি সোনামুড়া মহকুমার দক্ষিণ কলমচড়ার 9ম শ্রেণীর ছাত্র সুব্রত সরকার। এতদিন কন্টেনমেন্ট জোন হিসেবে থাকার কারণে সোমবারই পরীক্ষার ফল প্রকাশিত হয় স্থানীয় স্কুলে। সকালে পরীক্ষার ফল ঘোষণার পরই রেজাল্ট খারাপ হওয়ার কারণে রাবারে অ্যাসিড পান করে স্থানীয় রতীশ সরকারের ছেলে সুব্রত সরকার। সঙ্গে সঙ্গে কলমচড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুব্রতকে। সেখান থেকে রেফার করা হয় জিবিতে। জীবিতে আসার পথে মৃত্যু হয় এই তরতাজা 9ম শ্রেণীর ছাত্রের। তারপর সুব্রতর মরদেহ নিয়ে যাওয়া হয় টিএমসির মর্গে। স্কুলে সকালবেলা স্কুলে গেছে, সেরা মনে করো পরীক্ষার রেজাল্ট মনে করো ফেল করছে, সে কারণে মনে করো আবার এসে খেয়েছে। মানে রেজাল্ট দিছিল আজকে। তারপরে কমলনগর নিয়েছি হসপিটালে, কমলনগর থেকে জিবি রেফার করছেন, আমরা কাছে দেখে আবার নিয়ে যাই। কোন ক্লাসে পড়েছো? কোন ক্লাসে পড়ে? 9 রেজাল্ট খারাপ হয় এই কারণে এসে খেয়েছি। তার নাম? তার নাম হচ্ছে সুব্রত সরকার। বাপের নাম? বাবার নাম রতীশ সরকার। বাড়িটা? কলমচড়া। এদিকে 9ম শ্রেণীর ছাত্রের এই অকাল মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, হালাবর। দীর্ঘ কর্মজীবনের পর অবসরে গেলেন রাজ্যের প্রথম মহিলা সিভিল ইঞ্জিনিয়ার সীমা সাহা। এনআইটি আগরতলা থেকে পাশ করে 1984 সালে পিডব্লিউতে চাকরি গ্রহণ করেছিলেন তিনি। সাফল্যের সাথে দীর্ঘ 36 বছর কর্মজীবনের পর অবশেষে অবসরে গেলেন রাজ্যের প্রথম মহিলা সিভিল ইঞ্জিনিয়ার সীমা সাহা। এনআইটি আগরতলা থেকে প্রথম মহিলা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী হিসেবে পাশ করে পিডব্লিউতে যোগদান দেন তিনি। অবসরে যাওয়ার মুহূর্তে তুলে ধরেন নিজের কর্মময় জীবনের সোনালী বিভিন্ন অভিজ্ঞতার কথা। 4 মেতে ত্রিপুরা পিডব্লিউডিতে জয়েন করেছি। তো আমি যখন জয়েন করেছি তখন আমি একমাত্র মহিলা ছিলাম, মহিলা ইঞ্জিনিয়ার। আমি যাদের সঙ্গে অফিস করতাম ওরা সবাই ছিল পুরুষ। এতে আমার কোনো অসুবিধা হয়নি। ওরা আমাকে খুব কোঅপারেশন করেছে। দে আর ভেরি মাচ কোঅপারেটিভ। তো এইভাবে আস্তে আস্তে যখন 10-12 বছর গেল তখন আমি ওয়ার্কিংয়ে গেলাম, মানে ওয়ার্কিং সার্কেলগুলোতে আমাকে পোস্টিং দিল। ওখানে বেশ ভালোই লাগতো, কাজ করতাম।
এরপর আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যখন হলাম তখন আমাকে ডিভিশনের দায়িত্ব দেওয়া হলো, মানে বাইরে গিয়ে কাজ দেখা, কনস্ট্রাকশন ওয়ার্ক দেখা, রোডের, বিল্ডিংয়ের, ব্রিজের, এগুলো করেছি আমি। এমনও দিন গেছে যে আমি আপনার ব্রিজের জন্য 10টা রাত্রি 12টা অবধিও আমি সাইটে ঢালাইয়ের কাজ হতো, এগুলো মানে দাঁড়িয়ে থেকে দেখেছি। মেয়ে হিসেবে তখন হয়তো একটু ফিল করতাম যে এত রাত্রি, তখন আমি আমার হাজব্যান্ডকে আমার সঙ্গে নিয়ে যেতাম। কি করবো, একা একা যাবো বলে ওকে বলতাম তুমি চলো না, তো আমি কোয়ালিটিটা ঠিক মতো দেখতে পারবো। আরেকবার আমার মনে আছে আমি নাগেরজলার একটা রাস্তা ক্রস করে একটা সিডি করছিলাম, তো ওখানে রাত 9টা সাড়ে 9টার সময় বোধ হয় আমরা রাত 8টার পরে কাজ শুরু করতাম। তো যখন 9টা সাড়ে 9টা 10টা অবধি থাকতাম ওখানে, কোনো গভর্নমেন্ট অথরিটি আমাকে দেখেছিল, তারপর আমাকে ডেকে বলেছিল যে চিফ ইঞ্জিনিয়ার তুমি এত রাতে ওখানে থাকবে না, তোমার যে এসডিও আছে ওরাই কাজ করবে। কিন্তু আমি চাইতাম যে কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমি একটু মানে নিজেকে একটু বেশি ডেডিকেট করতে চাইতাম, বাট এনিওয়ে আমি খুব সম্মানের সাথে কাজ করেছি। মঙ্গলবার রাজধানীর রাধানগরস্থিত পেট্রোল পাম্পের সামনে পেট্রোল পণ্যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই এবং টিএসইউ। বিক্ষোভ কর্মসূচি থেকে পেট্রোল পণ্যের শুল্ক বৃদ্ধি প্রত্যাহারের দাবি। আন্তর্জাতিক বাজারে পেট্রোল পণ্যের দাম কমলেও কেন্দ্রের বিজেপি সরকার প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি ঘটাচ্ছেন। হুড়হুড় করে বাড়ছে জিনিসপত্রের দামও। এদিকে করোনা এবং লকডাউনের কারণে দিন দিন বিপন্নতর হয়ে উঠছে মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা। কাজ এবং খাদ্যের চরম সংকটকালে অস্বাভাবিকভাবে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। ঠিক এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজধানীর রাধানগরে পেট্রোল পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। দিনের এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানিয়েছেন, পেট্রোল ডিজেলের মধ্যে দাম বৃদ্ধির রিলে দর প্রতিযোগিতা এবং মানুষের কথা না শোনা কেন্দ্রের বধির বিজেপি সরকারের কথা। আমি লক্ষ্য করছি করোনা আবহের মধ্যেই গোটা দেশে গত 23 দিনে গেল রবিবার বাদ দিলে পর অবিচ্ছিন্নভাবে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। এমনকি পেট্রোল এবং ডিজেলের দামের মধ্যে কার দাম বেশি থাকবে তা নিয়ে রিলে দৌড় হলে যেরকম কার আগে কে যাবে সেই রকম একটা পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে এই সময়ে পেট্রোল পণ্যের দাম, অপরিশোধিত যে তেল আছে তার দামের স্থিতাবস্থা আছে, বরঞ্চ দাম আগের তুলনায় কমেছে। কিন্তু আমাদের দেশের সরকার অতিরিক্ত শুল্ক চাপিয়ে রাজ্য এবং কেন্দ্রের আবাগড়ি শুল্কের নাম করে আমাদের দেশের সাধারণ মানুষের পকেট কেটে রাজকোষ স্ফীত করতে চাইছে। সাধারণভাবেই করোনা আবহের মধ্যে এই দেশের জনগণের রোজগার কমেছে, তাদের উপর অর্থনৈতিক সংকট নেমে এসেছে। আজকে কেন্দ্রের বিজেপি সরকার তাদের উপার্জনের টাকায় রাজকোষ স্ফীত করবার জন্যে উঠে পড়ে লেগেছে। প্রতিদিন হু হু করে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে। এর স্বাভাবিক পরিণতি পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লে পরে কৃষি থেকে শিল্প এবং সামগ্রিকভাবে দেশের সমস্ত কিছুর উপর প্রভাব পড়তে বাধ্য এবং আগামী দিনে এর অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। মানুষের ক্রয় ক্ষমতা এমনিতেই কমছে, তার উপর আগামী দিনে এই দ্রব্যমূল্য বৃদ্ধির খাড়া যদি মানুষের উপর নেমে আসে তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। আমরা জানি না আরো কতদিন এভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অংশ হিসেবেই ছাত্ররা আজকে রাজপথে দাঁড়িয়ে আমাদের দেশের প্রতিটা পেট্রোল পাম্পের সামনে আমরা প্রতিবাদ সংগঠিত করার আওয়াজ তুলছি। এদিকে পেট্রোল পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার দেশব্যাপী সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি সফল করেছে কংগ্রেস দল। 7 জুলাই সারা দেশের সাথে রাজ্য বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা দিয়েছে বামপন্থীরা। ব্যুরো রিপোর্ট, হালাবর। পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং আয়কর মুক্ত পরিবারগুলোকে 6 মাসের রেশন ও আর্থিক সাহায্য দানের দাবি তুলল সিপিআই দল। সোমবার দাবিগুলির সমর্থনে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী দলটি।
সোমবার রাজধানী বুকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিবাদে এবং আয়কর মুক্ত পরিবারকে মাসিক 7,500 টাকা করে 6 মাসের জন্য আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই। রাজধানী রাজপথের বুকে ব্যানার ঝুলিয়ে স্বাস্থ্যবিধি মেনে এই বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআই এর নেতাকর্মীরা। সিপিআই এই বিক্ষোভ প্রদর্শনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন সিপিআই নেতা ডাক্তার যুধিষ্ঠির দাস। ভারতবর্ষ কমিউনিস্ট পার্টি মানে সিপিআই এর নেতৃত্বে আমরা আজকে যে অস্বাভাবিক এই তেলের দাম বৃদ্ধি হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং যারা করোনার আক্রান্ত তাদেরকে যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের মাসে 7,500 টাকা করে দেওয়ার জন্য এবং সারা ভারতবর্ষে এই করোনার উপলক্ষে হসপিটালগুলিতে যেভাবে ব্যবসা করে চলছে, জনগণের যে দুর্দশা চলছে সেগুলি লাঘবের জন্য ভারত সরকারকে সমস্ত বেসরকারি হসপিটালগুলির উপরে তার কর্তৃত্ব নিয়ন্ত্রণ করার জন্য আমরা দাবি করছি। আমরা জানেন যে ভারতবর্ষে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলছে, যার ফলে সের কুফল পড়ছে সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধিতে, যার ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে নিয়ন্ত্রণে থাকে ভারত সরকারের কাছে আমরা দাবি করছি যে অবিলম্বে এই দ্রব্যমূল্য এবং তেলের উপর যে ট্যাক্স বসানো হয়েছে এবং যে বৃদ্ধি করছে এই মূল্য প্রত্যাহার করে নিতে হবে এবং যারা করোনার আক্রান্ত আমাদের যাদের রুটি রোজগারের বন্ধ হয়ে গেছে, যারা ইনকাম ট্যাক্স দেয় না সেই সমস্ত পরিবারগুলিকে প্রতি আগামী 6 মাসে 7,500 টাকা করে দেওয়ার জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি থেকে সারা ভারতবর্ষে ডিমান্ড করছি এবং এই করোনা উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী যে হসপিটালগুলিতে যেভাবে আমাদের এই গুজরাট সরকারের এই যে যারা কর্পোরেট সেকশন যেভাবে মুনাফা করে চলছে সেগুলি বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের কাছে দাবি করছি এবং প্রতিবাদ করছি যাতে এগুলি বন্ধ করা হয়। কর্মসূচিতে সিপিআই নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হেলাবল। এখন এ পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হেলাবল।